আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজকের খবরগুলোতে রয়েছে নির্বাচনী আইন সংশোধনী, গণহত্যার অভিযোগ, বিচার ব্যবস্থার পরিবর্তন, ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা, উচ্চশিক্ষায় অস্থিরতা, রাজনৈতিক দলের অবস্থান, পুলিশের তদন্ত, ক্যাম্পাসে হুমকির ঘটনা এবং শ্রমিক সংঘর্ষের মতো গুরুত্বপূর্ণ বিষয়। এসব খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কি ঘটছে দেশে। প্রথমে আসা যাক যুগান্তর পত্রিকার খবরে। শিরোনাম: আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে নতুন বিধান যুক্ত করেছে, যার ফলে যদি আদালত কাউকে ফেরারি ঘোষণা করে তাহলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে যাবেন। ইসির সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার এই খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে, আর এতে অন্তত ৪৫টি সংশোধনী আনা হয়েছে। আগে শুধু সাজাপ্রাপ্তরা অযোগ্য হতেন, কিন্তু এখন পলাতকদেরও এই নিয়ম হবে, যা আওয়ামী লীগের অনেক নেতাকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ কঠিন হয়ে যাবে। তবে ইসি আগে বলেছিল এই বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, কিন্তু এখনই তারা এটি যুক্ত করল। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধা তুলে দিয়ে সশরীরে জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এটা সত্যি একটি বড় পরিবর্তন, কি বলেন? এবার চলুন প্রথম আলো পত্রিকায়। শিরোনাম: শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা। আর এতে বলা হয়েছে যে গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই নির্দেশ তিনি পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে 18 জুলাই, যার পর থেকেই মারণাস্ত্র ব্যবহার শুরু হয়। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই জবানবন্দি দেন তিনি। আর এটাই প্রথম যে কোনো আসামি অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এটা সত্যি একটি বড় উন্নয়ন। মানবতা বিরোধী অপরাধের বিচারে আপনারা কি ভাবছেন? পরের খবর সমকাল থেকে। শিরোনাম: অধস্থন আদালতের নিয়ন্ত্রণে ফিরছে সুপ্রিম কোর্টের হাতে। এটাও সব পত্রিকায় ছড়িয়ে আছে। আর এতে বলা হয়েছে যে হাইকোর্ট রায় দিয়েছে অধস্থন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিতে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল এবং দেবাশিস রায় চৌধুরী বেঞ্চ এই রায় দেন, যাতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধন বাতিল করে 1972 সালের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর 25শে অগস্ট সুপ্রিম কোর্টের 7 আইনজীবী এই রিট করেছিলেন, যাতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এটা বিচার ব্যবস্থার স্বাধীনতা ফিরিয়ে আনার একটা পদক্ষেপ, তাই না? এখন বণিক বার্তার একটি খবরে যাই। শিরোনাম: বিচার দ্রুত শেষ করতে গঠন হতে পারে ট্রাইব্যুনাল 3 আইন উপদেষ্টা। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 গঠন করা হতে পারে। মঙ্গলবার ট্রাইব্যুনাল ভবন পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন টিনশেড ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 গঠন করতে পারি। এটা করা গেলে গুম সহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ দ্রুত করা যাবে। টিনশেডে এখন দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ চলছে, যা কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে যাবে। উল্লেখ্য, 2010 সালে আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল 71 যুদ্ধ অপরাধের বিচারের জন্য। আর অন্তর্বর্তী সরকার এখন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছে। এটা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মনে করা হয়। চলুন এবার আজকের পত্রিকায়। শিরোনাম: অনিশ্চয়তার মুখে উচ্চশিক্ষা। এখানে বলা হয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা চলছে, যেমন বুয়েট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, চট্টগ্রাম, রাজশাহী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বা স্থানীয় সংঘর্ষের ঘটনা। এর ফলে 2টি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো অস্থির হচ্ছে তা শুভ লক্ষণ নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ঘটনা কেন ঘটছে তা খুঁজে বের করে দ্রুত সমাধান করা উচিত, না হলে দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষা সংকটে পড়বে। সব মিলিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে, যা চিন্তার বিষয়। পরবর্তী খবর মানবজমিন থেকে। শিরোনাম: দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়। এতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সূত্র থেকে জানা যায়, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, আর আগামী সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চায়। নেতারা বলছেন, দেশের মানুষ পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কি সেটা বোঝে না।
সংবিধানেও পিয়ার নাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও তা বাস্তবসম্মত নয়। সোমবারের বৈঠকে আওয়ামী লীগের অপকর্মের বিচারের কথা বলা হয়েছে, কিন্তু মব কালচার তৈরি করে অস্থিরতা চান না তারা। এছাড়া নুরুল হক নূর ও খন্দকার লুৎফর রহমানের উপর হামলাকে উদ্বেগজনক মনে করছে বিএনপি, আর বিভিন্ন দাবি দাওয়াকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে দেখছে। এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবস্থান। এবার দেশ রূপান্তরের খবর, শিরোনাম উৎসাহী পুলিশের খোঁজে সদর দপ্তর। এতে বলা হয়েছে, ঢাকা সহ দেশের রাজনৈতিক অবরোধ বিক্ষোভে কিছু পুলিশ সদস্যের অতি উৎসাহ কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগায়, তাই পুলিশ সদর দপ্তর খোঁজ দিচ্ছে। সূত্র জানায়, বিভিন্ন ইউনিটে বিশেষ বার্তা পাঠানো হয়েছে, আর সম্প্রতি এক বৈঠকে পুলিশের বাড়াবাড়ি নিয়ে আলোচনা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সহনশীল থেকে পরিস্থিতি মোকাবেলা করতে। এটা পুলিশের ভিতরে শৃঙ্খলা রক্ষার একটা চেষ্টা, যা জরুরি বলে মনে হয়। চলুন কালের কণ্ঠ শিরোনাম, গণধর্ষণে হুমকির ঘটনায় উত্তাল ঢাবি ক্যাম্পাস। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বাম প্রতিনেত্রী ডক্টর এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ক্যাম্পাস উত্তাল। হুমকিদাতা আলী হোসেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের আবাসিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে, আর শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, ছাত্র দল সহ অনেকে তার বিচার দাবি করেছে। মঙ্গলবার বিক্ষোভ মিছিল হয়েছে, আর সাদা দল বলছে ধর্ষণের হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কেউ কেউ ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে। তবে শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক বলেছেন, অন্যের উপর দায় না দিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। সবশেষে নিউ এজ পত্রিকা শিরোনামে বলা হয়েছে যে, নীলফামারী উত্তরায় বিজেটে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 1 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। নিহত মোহাম্মদ হাবিব 32, ইকু ইন্টারন্যাশনালের কর্মী, যিনি রাতের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। আর ভাই আশিকুর রহমান বলেছেন, পথে সংঘর্ষে তিনি মারা যান। এভারগ্রিন বিডি লিমিটেড 50 জনকে ছাঁটাই করা হয়েছে। আজ মঙ্গলবার 2 দিনের ছুটি ঘোষণায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন, যা সংঘর্ষের রূপ নেয়। এটা শ্রমিকের অধিকারের একটি দুঃখজনক ঘটনা। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।